প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাষাণ এবং তারপরে শুনব উপেন্দ্র কিশোরের জোলা ও সাতভূত নামের বিখ্যাত গল্প। এই শহরে শৈশব কৈশোর অতিক্রান্ত কৌশিক বর্তমানে আকাশবাণী কলকাতার ঘোষক, একদা দূরদর্শনের সংবাদ পাঠক। এই শহরের, এই জেলার এবং অবশ্যই সারা পশ্চিমবঙ্গের বর্তমানে একজন প্রখ্যাত আবৃত্তিকার কৌশিক সেন। সেই সঙ্গে বলার অপেক্ষা রাখেন না, বহরমপুর ইউথ কোয়ারেরও তিনি একজন একনিষ্ঠ সদস্য। কৌশিক সেনের ভূতের গল্প পাঠে প্রথম নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাষাণ। আমি এবং আমার আত্মীয় পূজার ছুটিতে দেশ ভ্রমণ সারিয়া কলকাতায় ফিরে আসিতেছিলাম। এমন সময় রেলগাড়িতে বাবুটির সঙ্গে দেখা হয়। গাড়িটি আসিয়া জংশনে থামিলে আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে সমবেত হইলাম। তখন রাত্রি 10:30। পথের মধ্যে কি একটা ব্যাঘাত হওয়াতে গাড়ি অনেক বিলম্বে আসিবে শুনলাম। আমি ইতিমধ্যে টেবিলের উপর বিছানা পাতিয়া ঘুমাইব স্থির করিয়াছি। এমন সময় সেই অসামান্য ব্যক্তিটি গল্প ভাঙিয়া বসিলেন। রাজ্য চালনা সম্বন্ধে দুই একটা বিষয়ে মতান্তর হওয়াতে আমি জুনাগড়ের কর্ম ছাড়িয়া দিয়া হায়দ্রাবাদে যখন নিজাম সরকারে প্রবেশ করিলাম, তখন আমাকে অল্প বয়স্ক মজবুত লোক দেখিয়া প্রথমে পরিচে তুলার মাসুল আদায়ে নিযুক্ত করিয়া দিল। বরিচ জায়গাটি বড় রমণীয়। নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভিতর দিয়া সুস্তা নদীটি উপল মুখরিত পথে বেগুনা নর্তকীর মতো পদে পদে বাঁকিয়া বাঁকিয়া দ্রুত নৃত্যে চলিয়া গিয়াছে। ঠিক সেই নদীর ধারেই পাথর বাঁধানো 150 সোপানময় অত্যুচ্চ ঘাটের উপরে একটি শ্বেত প্রস্তরের প্রাসাদ শৈল পদমূলে একাকী দাঁড়াইয়া আছে। নিকটে কোথাও লোকালয় নাই। বরিচের তুলার হাট এবং গ্রাম এখান হইতে দূরে। প্রায় 250 বৎসর পূর্বে দ্বিতীয় শাহ মাহমুদ ভোগবিলাসের জন্য প্রাসাদকে নির্জন স্থানে নির্মাণ করিয়াছিল। তখন হইতে স্নানশালার ফোয়ারার মুখ হইতে গোলাপ গন্ধি জলধারা উৎক্ষিপ্ত হইতে থাকিত এবং সেই শিকড় শীতল নিবৃত গৃহের মধ্যে মর্মর খচিত স্নিগ্ধা জলাশয়ে বসিয়া কোমল নগ্ন পদপল্লব জলাশয়ের নির্মল জলরাশির মধ্যে প্রসারিত করিয়া তরুণ পারসিক রমণীগণ স্নানের পূর্বে কেশ মুক্ত করিয়া দিয়া সে তার কোলে দ্রাক্ষাবনের গজল গান করিত। এখন আর সে ফোয়ারা গেল না, সে গান নাই। সাদা পাথরের উপর শুভ্র চরণের সুন্দর আঘাত পড়ে না। এখন ইহা আমাদের মতো নির্জন বাষ্পীড়িত সঙ্গীহীন মাসুল কালেক্টরের অতি বৃহৎ এবং অতি শূন্য বাসস্থান। কিন্তু আপিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে প্রাসাদে বাস করিতে বারংবার নিষেধ করিয়াছিলেন। বলিয়াছিল, ইচ্ছা হয় দিনের বেলা থাকিবেন, কিন্তু কখনো এখানে রাত্রি যাপন করিবেন না। আমি আসিয়া উড়াইয়া দিলাম। বৃদ্ধরা বলিল, সন্ধ্যা পর্যন্ত কাজ করিবে, কিন্তু রাত্রে এখানে থাকিবে না। আমি বলিলাম, তথাস্তু। এই বাড়ির এমন বদনাম ছিল যে রাত্রে চোরও এখানে আসিতে সাহস করিত না। প্রথম প্রথম আসিয়া এই পরিত্যক্ত পাষাণ প্রাসাদের বিজনতা আমার বুকের উপর যেন একটা ভয়ঙ্কর ভারের মতো চাপিয়া থাকিত। আমি যতটা পারিতাম বাহিরে থাকিয়া বিশ্রাম কাজকর্ম করিয়া রাত্রে ঘরে ফিরিয়া শ্রান্ত দেহে নিদ্রা দিতাম। কিন্তু শব্দ
সপ্তাহ খানেক না যাইতে বাড়িটার একটা অপূর্ব নেশা আমাকে ক্রমশ আক্রমণ করিয়া ধরিতে লাগিল। আমার সে অবস্থা বর্ণনা করাও কঠিন এবং সে কথা লোককে বিশ্বাস করানোও শক্ত। সমস্ত বাড়িটা একটা সজীব পদার্থের মতো আমাকে তাহার জঠরস্থ মোহরসে অল্পে অল্পে যেন জীর্ণ করিতে লাগিল। বোধহয় এই বাড়িতে পদার্পণ মাত্রই এই প্রক্রিয়ার আরম্ভ হইয়াছিল, কিন্তু আমি যেদিন সচেতন ভাবে প্রথম ইহার সূত্রপাত অনুভব করি সেদিনকার কথা আমার স্পষ্ট মনে আছে। তখন গ্রীষ্মকালের আরম্ভে বাজার নরম, আমার হাতে কোনো কাজ ছিল না। সূর্যাস্তের কিছু পূর্বে আমি সেই নদী তীরে ঘাটের নিম্ন তলে একটা আরাম কেদারা লইয়া বসিয়া আছি। তখন সুস্তা নদী শীর্ণ হইয়া আসিয়াছে। ওপারে অনেকখানি বালুতট অপরাহ্নের আভায় রবীন্দ্র হইয়া উঠিয়াছে। এপারে ঘাটের সোপান বলে স্বচ্ছ অগভীর জলের তলে নড়িগুলি চিকচিক করিতেছে। সেদিন কোথাও বাতাস ছিল না। নিকটের পাহাড়ে বনতুলসী, পুদিনা ও মৌরির জঙ্গল হইতে একটা ঘন সুগন্ধ উঠিয়া স্থির আকাশকে ভারাক্রান্ত করিয়া রাখিয়াছিল। সূর্য যখন গিরিশিখরের অন্তরালে অবতীর্ণ হইল, তৎক্ষণাৎ দিবসের নাট্যশালায় একটা দীর্ঘ ছায়া জবনিকা পড়িয়া গেল। এখানে পর্বতের ব্যবধান থাকাতে সূর্যাস্তের সময় আলো আঁধারের সম্মিলন অধিকক্ষণ স্থায়ী হয় না। ঘোড়ায় চড়িয়া একবার চুটিয়া বেড়াইব আসিব মনে করিয়া উঠিব উঠিব করিতেছি, এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পাইলাম। পিছনে ফিরিয়া দেখিলাম কেহ নাই। ইন্দ্রিয়ের ভ্রম মনে করিয়া পুনরায় ফিরিয়া বসিতেই একেবারে অনেকগুলি পায়ের শব্দ শোনা গেল, যেন অনেকে মিলিয়া ছোটাছুটি করিয়া নামিয়া আসিতেছে। এইসব বয়সই এক অপরূপ পুলক মিশ্রিত হইয়া আমার সর্বাঙ্গ পরিপূর্ণ করিয়া তুলিল। যদিও আমার সম্মুখে কোনো মূর্তি ছিল না, তথাপি স্পষ্ট প্রত্যক্ষবৎ মনে হইল যে এই গ্রীষ্মের সায়াহ্নে একদল প্রমোদ চঞ্চল নারী সুস্তার জলের মধ্যে স্নান করিতে নামিয়াছে। যদিও সেই সন্ধ্যাকালে নিস্তব্ধ তীরতটে নদী তীরে নির্জন প্রাসাদে কোথাও কিছুমাত্র শব্দ ছিল না, তথাপি আমি যেন স্পষ্ট শুনতে পাইলাম নির্ঝরের শতধারার মতো সকৌতুক কলভাষ্যের সহিত পরস্পরের দ্রুত অনুধাবন করিয়া আমার পার্শ্ব দিয়া স্নানার্থীরা চলিয়া গেল। আমাকে যেন লক্ষ্যই করিল। তাহারা যেমন আমার নিকট অদৃশ্য, আমিও যেন সেই রূপ তাহাদের নিকট অদৃশ্য। নদী পূর্ববৎ স্থির ছিল, কিন্তু আমার নিকট স্পষ্ট বোধ হইল স্বচ্ছ দোয়ার অগভীর স্রোত অনেকগুলি বলয় সিঞ্চিত বাহু নিক্ষেপে বিক্ষুব্ধ হইয়া উঠিয়া হাসিয়া সখীগণ পরস্পরের গায়ে জল ছড়িয়া মারিতেছে এবং সন্তরণকারিণীদের পদাঘাতে জলবিন্দু রাশি মুক্তামুষ্টির মতো আকাশে ছিটিয়া পড়িতেছে। আমার বুকের মধ্যে এক প্রকার কম্পন হইতে লাগিল। সে উত্তেজনা, ভয়ে, কি আনন্দের, কি কৌতূহলে ঠিক বলিতে পারি না। বড় ইচ্ছা হইতে লাগিল ভালো করিয়া দেখি, কিন্তু সম্মুখে দেখিবার কিছুই ছিল না। মনে হইল ভালো করিয়া কান পাতিলেই উহাদের কথা সমস্ত স্পষ্ট শোনা যাইবে, কিন্তু একান্ত মনে কান পাতিয়া কেবল অরণ্যের ঝিল্লিরব শোনা যায়। মনে হইল ২৫০ বৎসরের কৃষ্ণবর্ণ যবনিকা ঠিক আমার সম্মুখে দুলিতেছে। ভয়ে একটি দ্বার তুলিয়া ভিতরে দৃষ্টিপাত করি, সেখানে কি অসভা বসিয়াছে, কিন্তু গাঢ় অন্ধকারে কিছু দেখা যায় না। হঠাৎ গুমট ভাঙিয়া হু হু করিয়া একটা বাতাস দিল। সুস্তার স্থির জল দেখিতে দেখিতে অপসরীর সুদামের মতো কুঞ্চিত হইয়া উঠিল এবং সন্ধ্যার ছায়াচ্ছন্ন সমস্ত বনভূমি এক মুহূর্তে একসঙ্গে মটমট ধ্বনি করিয়া যেন দুঃস্বপ্ন হইতে জাগিয়া উঠিল। স্বপ্নই বলো আর সত্যই বলো, ২৫০ বৎসরের অতীত ক্ষেত্র হইতে প্রতিফলিত হইয়া আমার সম্মুখে যে এক অদৃশ্য মরীচিকা অবতীর্ণ হইয়াছিল, তাহার চোখের মধ্যে অন্তর্হিত হইল।
যে মায়া মহিলা আমার গায়ের উপর দিয়া দেহহীন দ্রুত পদে শব্দহীন উচ্চ কলহাসে ছুটিয়া সুস্তার জলের উপর গিয়া ঝাঁপ দিয়া পড়িয়াছিল, তাহার সিক্ত অঞ্চল হইতে জল নিষ্কর্ষণ করিতে করিতে আমার পাশ দিয়া উঠিয়া গেল না। বাতাসে যেমন করিয়া গন্ধ উড়াইয়া লইয়া যায়, বসন্তের এক নিঃশ্বাসে তাহারা তেমনি করিয়া উড়িয়া চলিয়া গেল। তখন আমার বড় আশঙ্কা হইল যে হঠাৎ বুঝি নির্জন পাইয়া কবিতা দেবী আমার স্কন্ধে আসিয়া ভর করিল। আমি বেচারা তুলার মাসুল আদায় করিয়া কাটিয়া খাই, সর্বনাশিনী এইবার বুঝি আমার মুন্ডু বাদ করিতে আসিলেন। ভাবিলাম ভালো করিয়া আহার করিতে হইবে, শূন্য উদরে সকল প্রকার দুরারোগ্য রোগ আসিয়া চাপিয়া ধরে। আমার পাচকটিকে ডাকিয়া প্রচুর ঘৃতপক্ষ মশলা সুগন্ধি রীতিমতো মোগলাই খানা হুকুম করিলাম। পরদিন প্রাতঃকালে সমস্ত ব্যাপারটি পরম হাস্যজনক বলিয়া বোধ হইল। আনন্দ মনে সাহেবের মতো সোলার টুপি পরিয়া নিজের হাতে গাড়ি হাঁকাইয়া গড়গড় শব্দে আপন তদন্ত কার্যে চলিয়া গেল। সেদিন ত্রৈমাসিক রিপোর্ট লিখিবার দিন থাকাতে বিলম্বে বাড়ি ফিরবার কথা, কিন্তু সন্ধ্যা হইতে না হইতেই আমাকে বাড়ির দিকে টানিতে লাগিল। কি টানিতে লাগিল বলিতে পারি না, কিন্তু মনে হইল আর বিলম্ব করা উচিত হয় না। মনে হইল সকলে বসিয়া আছে, রিপোর্ট অসমাপ্ত রাখিয়া সোলার টুপি মাথায় দিয়া সেই সন্ধ্যা ধূসর তরুচ্ছায়া ঘন নির্জন পথ রথ চক্র শব্দে সচকিত করিয়া দিয়া সেই অন্ধকারের শৈলান্তবর্তী নিস্তব্ধ প্রকাণ্ড প্রাসাদে গিয়া উত্তীর্ণ হইলাম। সিঁড়ির উপরে সম্মুখের ঘরটি অতি বৃহৎ। 3 সারি বড় বড় থামের উপর কারুকার্য খচিত খিলানে বিস্তীর্ণ ছাদ ধরিয়া রাখিয়াছে। এই প্রকাণ্ড ঘরটি আপনার বিপুল শূন্যতা ভারে অহর্নিশ গম গম করিতে থাকে। সেদিন সন্ধ্যার প্রাক্কালে তখনও প্রদীপ জ্বালানো হয় না। দরজা ঠেলিয়া আমি সেই বৃহৎ ঘরে যেমন প্রবেশ করিলাম, অমনি মনে হইল ঘরের মধ্যে যেন ভারী একটা বিপ্লব বাঁধিয়া গেল। যেন হঠাৎ সভা ভঙ্গ করিয়া চারিদিকে দরজা জানলা ঘর পথ বারান্দা দিয়া কে কোন দিকে পালাইল তাহার ঠিকানা নাই। আমি কোথাও কিছু না দেখিতে পাইয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিলাম। শরীর এক প্রকার আবেশে রোমাঞ্চিত হইয়া উঠিল, যেন বহু দিবসে বিলুপ্তাবশিষ্ট মাথা ঘষা ও আতরের মৃদু গন্ধ আমার নাসার মধ্যে প্রবেশ করিতে লাগিল। আমি সেই বিহীন জনহীন প্রকাণ্ড ঘরের প্রাচীন প্রস্তর স্তম্ভ শ্রেণীর মাঝখানে দাঁড়াইয়া শুনতে পাইলাম ঝরঝর ঝরঝর শব্দে ফোয়ারা জল সাদা পাথরের উপর আসিয়া পড়িতেছে। সেটারে কি সুর বাজিতেছে বুঝিতে পারিতেছে না। কোথাও বা স্বর্ণভূষণের সিঞ্চিত, কোথাও বা নূপুরের নিক্ষণ, কখনো বা বৃহৎ তাম্র ঘণ্টায় প্রভোর বাজিবার শব্দ, অতি দূরে নহবতের আলাপ, বাতাসে দোদুল্যমান ঝড়ের স্ফটিক দোলগুলি ঠুনঠুন ধ্বনি, বারান্দা হইতে খাঁচার বুলবুলের গান, বাগান হইতে পোষা সারসের ডাক আমার চতুর্দিকে প্রেত লোকের রাগিনী সৃষ্টি করিতে লাগিল। আমার এমন একটা মোহ উপস্থিত হইল, মনে হইল এই অস্পৃশ্য অগম্য অবাস্তব ব্যাপারী জগৎ একমাত্র সত্য, আর সমস্তই মিথ্যা মরীচিকা। আমি যে শ্রীযুক্ত অমুকের জ্যেষ্ঠ পুত্র, তুলার মাসুল সংগ্রহ করিয়া 450 টাকা বেতন পাই, আমি যে সোলার টুপি এবং খাটো গোর্তা করিয়া টপটপ হাঁকাইয়া আপিস করিতে যাই, এ সমস্তই আমার কাছে এমন অদ্ভুত হাস্যকর অমূলক মিথ্যা কথা বলিয়া বোধ হইল যে আমি সেই বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়াইয়া করিয়া হাসিয়া উঠিলাম। তখনই আমার মুসলমান ভৃত্য প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প হাতে করিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। সে আমাকে পাগল মনে করিল কিনা জানি না, কিন্তু তৎক্ষণাৎ আমার স্মরণ হইল যে আমি প্রয়াত অমুক চন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমুকনাথ বটে। ইহাও মনে করিলাম
যে জগতের ভিতরে অথবা বাহিরে কোথাও অমূর্ত ফোয়ারা নিত্যকাল উচ্চারিত ও অদৃশ্য অঙ্গুলির আঘাতে কোনো মায়া সেতারে অনন্ত রাগিনী ধ্বনিত হইতেছে কিনা তাহা আমাদের মহাকবি ও কবি বরেরাই বলিতে পারেন। কিন্তু এ কথা নিশ্চয়ই সত্য যে আমি পরিচয়ের হাটে তুলার মাসুল আদায় করিয়া মাসে 450 টাকা বেতন লইয়া থাকি। তখন আবার আমার পূর্বক্ষণের অদ্ভুত মোহ স্মরণ করিয়া কেরোসিন প্রদীপ্ত ক্যাম্প টেবিলের কাছে খবরের কাগজ লইয়া সকলকে হাসিতে লাগিলাম। খবরের কাগজ পড়িয়া এবং মোগলাই খানা খাইয়া একটি ক্ষুদ্র কোণের ঘরে প্রদীপ নিবাইয়া দিয়া বিছানায় গিয়া শয়ন করিলাম। আমার সম্মুখবর্তী খোলা জানালার ভেতর দিয়া অন্ধকার বনবেষ্টিত অরাদি পর্বতের ঊর্ধ্বদেশের একটি উত্তোজ্জ্বল নক্ষত্র সহস্র কোটি যোজন দূর আকাশ হইতে সেই অতি তুচ্ছ ক্যাম্পঘাটের উপর শ্রীযুক্ত মাসুল কালেক্টরকে এক দৃষ্টি নিরীক্ষণ করিয়া দেখিতেছিল। ইহাতে আমি বিস্ময় ও কৌতুক অনুভব করিতে করিতে কখন ঘুমাইয়া পড়িয়াছিলাম বলিতে পারি না। কতক্ষণ ঘুমাইয়াছিলাম তাহাও জানি না। সহসা এক সময় শিহরিয়া জাগিয়া উঠিলাম। ঘরে যে কোনো শব্দ হইয়াছিল তাহা নহে, কোনো যে লোক প্রবেশ করিয়াছিল তাহাও দেখিতে পাইলাম না। তবু যেন আমার স্পষ্ট মনে হইল কে একজন আমাকে আস্তে আস্তে ঠেলিতেছে। আমি জাগিয়া উঠিতে সে কোনো কথা না বলিয়া কেবল যেন তাহার অঙ্গুরি খচিত 5 আঙ্গুলের ইঙ্গিতে অতি সাবধানে তাহার অনুসরণ করিতে আদেশ করিল। আমি অত্যন্ত চুপি চুপি উঠিলাম। যদিও সেই শতকক্ষ প্রকোষ্ঠময় প্রকাণ্ড শূন্যতাময় নেতৃত্ব ধ্বনি এবং সজাগ প্রতিধ্বনিময় বৃহৎ প্রাসাদে আমি ছাড়া আর জনপ্রাণীও ছিল না, তথাপি পদে পদে ভয় হইতে লাগিল পাছে কেহ জাগিয়া ওঠে। প্রাসাদের অধিকাংশ ঘর রুদ্ধ থাকিত এবং সে সকল ঘরে আমি কখনো যাই না। সে রাত্রে নিঃশব্দ পদবিক্ষেপে সংযত নিঃশ্বাসে সেই অদৃশ্য আহ্বান রূপিণীর অনুসরণ করিয়া আমি যে কোথা দিয়া কোথায় যাইতেছিলাম আজ তাহা স্পষ্ট করিয়া বলিতে পারি না। কত সংকীর্ণ অন্ধকার পথ, কত দীর্ঘ বারান্দা, কত গম্ভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ, কত রুদ্ধ বায়ু ক্ষুদ্র গোপন কক্ষ পার হইয়া যাইতে লাগিলাম তার ঠিকানা নাই। আমার অদৃশ্য দুটিটিকে যদিও চোখে দেখিতে পাই নাই, তথাপি তাহার মূর্তি আমার মনের অগোচর ছিল। আরো ঝোলা আস্তিনের ভেতর দিয়া শ্বেত প্রস্তর রচিত পথ কঠিন নিটল হস্ত দেখা যাইতেছে। টুপির প্রান্ত হইতে মুখের উপর একটি সূক্ষ্ম বসনের আবরণ পড়িয়াছে। কটিবন্ধে একটি বাঁকা ছুরি বাঁধা। আমার মনে হইল আরব্য উপন্যাসের একাধিক সহস্র রজনীর একটি রজনী আজ উপন্যাস লোক হইতে উড়িয়া আসিয়াছে। আমি যেন অন্ধকার নিষেধে শক্তিমগ্ন ভোক্তাদের নির্বাপিত দ্বীপ সংকীর্ণ পথে কোন এক সংকট সংকুল অভিসারে যাত্রা করিয়াছি। অবশেষে আমার দুটি একটি ঘন নীল পর্দার সম্মুখে সহসা থমকিয়া দাঁড়াইয়া যেন নীলে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। নিম্নে কিছুই ছিল না, কিন্তু ভয়ে আমার বক্ষের রক্ত স্তম্ভিত হইয়া গেল। আমি অনুভব করিলাম সেই পর্দার সম্মুখে ভূমিতলে কিংখাবের সাজ পড়া একটি ভীষণ কাপড়ে খোঁজা কোলের উপর খোলা তলোয়ার লইয়া 2 পা ছড়াইয়া দিয়া বসিয়া বসিয়া ঢুলিতেছে। দুটি লঘু গতিতে তাহার 2 পা ডিঙাইয়া পর্দার এক প্রান্ত দেশ তুলিয়া ধরিল। ভিতর হইতে একটি পারস্য গালিচা পাতা ঘরের কিয়দংশ দেখা গেল। তক্তের উপরে কে বসিয়া আছে দেখা গেল না, কেবল জাফরান রঙের স্ফীত পায়জামার নিম্ন ভাগে জরির চটি পাড়া 2খানি সুন্দর চরণ গোলাপি মখমল আসনের উপর অলস ভাবে স্থাপিত রহিয়াছে দেখিতে পাইলাম। ঘরের ভিতর হইতে একটা অপূর্ব ধূপের এক প্রকার মাদক সুগন্ধি ধূম্র আসিয়া আমাকে বিহ্বল করিয়া দিল। আমি কম্পিত পক্ষে সেই খোঁজার প্রসারিত পদোদ্দয়
যেমন লঙ্ঘন করিতে গেলাম, অমনি অমনি সে চমকিয়া উঠিল। তাহার কোলের উপর হইতে তলোয়ার পাথরের মেঝে শব্দ করিয়া পড়িয়া গেল। সহসা সহসা একটা বিকট চিৎকার শুনিয়া চমকিয়া দেখিলাম, আমার সেই জ্ঞান খাটের উপরে গর্ভাক্ত কলেবরে বসে আছে। ভোরের আলোয় কৃষ্ণপক্ষের খণ্ড চাঁদ জাগরণ ক্লিষ্ট রোগীর মতো পাণ্ডুবর্ণ হইয়া গেছে, এবং আমাদের পাগলা মেঘের আলী তাহার প্রাত্যহিক প্রথা অনুসারে প্রত্যুষের জনশূন্য পথে তফাত যাও, তফাত যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায় বলতে বলতে চিৎকার করিতে চলে যাচ্ছে। এইরূপে আমার আরব্য উপন্যাসের এক রাত্রি অকস্মাৎ শেষ হইল, কিন্তু এখন সহস্র রজনী বাকি আছে। আমার দিনের সহিত রাত্রির বাড়ি একটা বিলোপ বাড়িয়া গেল। দিনের বেলায় শ্রান্ত ক্লান্ত দেহে কর্ম করিতে যাইতাম এবং শূন্য স্বপ্নময়ী মায়াবিনী রাত্রিকে অভিসম্পাদ করিতে থাকিতাম। আবার সন্ধ্যার পরে আমার দিনের বেলাকার কর্মবদ্ধ অস্তিত্বকে অত্যন্ত তুচ্ছ, মিথ্যা এবং হাস্যকর বলিয়া বোধ হইত। সন্ধ্যার পর আমি একটা নেশার জঞ্জালের মধ্যে বিভ্রভাবে জড়াইয়া পড়িতাম। শত শত বৎসর পূর্বেকার কোনো এক অলিখিত ইতিহাসের অন্তর্গত আরো একটা অপূর্ব ব্যক্তি হইয়া উঠিতাম। তখন আর বিলিতি খাটো কর্তা এবং ৮ প্যান্টুলুনে আমাকে মানাইত না। তখন আমি মাথায় এক লাল মখমলের ফেজ তুলিয়া, ঢিলা পায়জামা, ফুলকাটা কাবা এবং রেশমের দীর্ঘ চোগা পরিয়া, রঙিন রুমালে আতর মাখিয়া বহু যত্নে সাজ করিতাম এবং সিগারেট ফেলিয়া দিয়া গোলাপ জলপূর্ণ বহু কুণ্ডলায়িত বৃহৎ আলবোলা লইয়া এক উচ্চ গতি বিশিষ্ট বড় কিনারায় বসিতাম। যেন রাত্রি কোনো এক অপূর্ব প্রিয় সম্মিলনের জন্য পরমাগ্রহে প্রস্তুত হইয়া থাকিতাম। তাহার পর অন্ধকার যতই ঘনীভূত হইত, ততই যে কি এক অদ্ভুত ব্যাপার ঘটিতে থাকিত তাহা আমি বর্ণনা করিতে পারি। ঠিক যেন একটা চমৎকার গল্পের কতগুলো ছিন্ন অংশ বসন্তের আকস্মিক বাতাসে এই বৃহৎ প্রাসাদের বিচিত্র ঘরগুলির মধ্যে উড়াইয়া বেড়াইত। খানিকটা দূর পর্যন্ত পাওয়া যাইত, তারপর আর শেষ দেখা যাইত না। আমিও সেই ঘূর্ণমান বিচ্ছিন্ন অংশগুলি অনুসরণ করিয়া সমস্ত রাত্রি ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইতাম। এই খণ্ড স্বপ্নের আবদ্ধের মধ্যে এই কচ্ছিত হেনার গন্ধ, কচ্ছিত সেতারের শব্দ, কচ্ছিত সুরভি জল শিখর মিশ্র বায়ুর হিল্লোলের মধ্যে একটি নায়িকাকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ শিখার মতো চকিতে দেখিতে পাইতাম। তাহার যাত্রার রঙের পায়জামা এবং দুটি শুভ্র রক্তিম কোমল পায়ে বক্র শীর্ষ জরির চটি পরা, পক্ষে অতি তিলব্ধ জরির ফুলকাটা কাঁচুলি আবদ্ধ, মাথায় একটা লাল টুপি এবং তাহা হইতে সোনার ঝালর ঝুলিয়া তাহার শুভ্র ললাট এবং কপল বেষ্টন করিয়াছে। সে আমাকে পাগল করিয়া দিয়াছিল। আমি তাহারই অভিসারে প্রতি রাত্রে নিদ্রার রসাতল রাজ্যে স্বপ্নের জটিল পথ সংকুল মায়াপুরীর মধ্যে গলিতে গলিতে কক্ষে কক্ষে ভ্রমণ করিয়া বেড়াইয়াছি। একদিন সন্ধ্যার সময় বড় আয়নার দুই দিকে দুই বাতি জ্বালাইয়া যত্নপূর্বক শাহজাদার মতো সাজ করিতেছি। এমন সময় হঠাৎ দেখিতে পাইতাম আয়নায় আমার প্রতিবিম্বের পাশে ক্ষণিকের জন্য সেই তরুণী ইরানীর ছায়া আসিয়া পড়িল। পলকের মধ্যে গ্রীবা বাঁকাইয়া তাহার ঘন কৃষ্ণ বিপুল চক্ষু তারকায় সুগভীর আবেগ তীব্র বেদনাপূর্ণ আগ্রহ কটাক্ষপাত করিয়া সরস সুন্দর বিম্বাধারে একটি অস্ফুট ভাষার আভাস মাত্র দিয়া লঘু গতিতে নৃত্যে আপন যৌবন পুষ্পিত দেহ লতাটি দ্রুত বেগে ঊর্ধ্বাভিমুখে আবর্তিত করিয়া মুহূর্তকালের মধ্যে বেদনা বাসনা ও বিভ্রমের হাস্য কটাক্ষ ও ভূষণ যদি স্ফুলিঙ্গ বৃষ্টি করিয়া দিয়া তর্পণে মিলিয়া গেল। গিরিকাননের সমস্ত সুগন্ধ লুণ্ঠন করিয়া একটা উত্তাপ বায়ুর উচ্ছ্বাস আসিয়া আমার দুইটা বাতি নিবাইয়া দিত। আমি সাজসজ্জা ছাড়িয়া দিয়া বেশগৃহের প্রান্তবর্তী শয্যা তলে পুলকিত দেহে মুদ্রিত নেত্রে শয়ন করিয়া থাকিলাম।
আমার চারদিকে সেই বাতাসের মধ্যে, সেই অরালি গিরিকুঞ্জের সমস্ত বিস্তৃত সৌরভের মধ্যে যেন অনেক আদর, অনেক চুম্বন, অনেক কোমল করস্পর্শ নিবৃত অন্ধকার পূর্ণ করিয়া বাসিয়া বেড়াইত। কানের কাছে অনেক কলক উজ্জ্বল শুনতে পাইতাম। আমার কপালের উপর সুগন্ধ নিঃশ্বাস আসিয়া পড়িত এবং আমার কপলে একটি মৃদু সৌরভ রমণীয় সুকোমল ওড়না বারংবার উড়িয়া উড়িয়া আসিয়া স্পর্শ করিত। অল্পে অল্পে যেন একটি মোহিনী সত্যিনী তাহার মাদক বেষ্টনে আমার সর্বাঙ্গ বাঁধিয়া ফেলিত। আমি গাঢ় নিঃশ্বাস ফেলিয়া অসাড় দেহে সুগভীর নিদ্রায় অভিভূত হইয়া পড়িতাম। একদিন অপরাহ্নে আমি ঘোড়ায় চড়িয়া বাহির হইব সংকল্প করিলাম। কে আমাকে নিষেধ করিতে লাগিল জানি না, কিন্তু সেদিন নিষেধ মানিলাম না। একটা কাষ্ঠদণ্ডে আমার সাহেবী হ্যাট এবং খাটো কোটটা দুলিতেছিল, পাড়িয়া লইয়া পরিবার উপক্রম করিতেছি। এমন সময় সুস্থা নদীর বালি এবং অরালি পর্বতের শুষ্ক পল্লব রাশির ধ্বজা তুলিয়া হঠাৎ একটা প্রবল ঘূর্ণা বাতাস আমার সেই কর্তা এবং টুপি ঘুরাইতে ঘুরাইতে লইয়া চলিল এবং একটা অত্যন্ত সুমিষ্ট কলহাস্যে সেই হাওয়ার সঙ্গে ঘুরিতে ঘুরিতে কৌতুকের সমস্ত পর্দায় আঘাত করিতে করিতে উচ্চ হইতে উচ্চতর শব্দকে উঠিয়া সূর্যাস্ত লোকের কাছে মিলাইয়া গেল। সেদিন আজ ঘোড়ায় চড়া হইল এবং তাহার পরদিন হইতে সেই কৌতুকাবহ খাটো কর্তা এবং সাহেবী হ্যাট পরা একেবারে ছাড়িয়া গিয়াছি। আবার সেই দিন অর্ধরাত্রে বিছানার মধ্যে উঠিয়া বসিয়া শুনিতে পাইলাম কি যেন গুমরিয়া বুক ফাটিয়া ফাটিয়া কাঁদিতেছে। যেন আমার খাটের নিচে মেঝে নিচে এই বৃহৎ প্রাসাদের পাষাণ ভিত্তিক তলবর্তী একটা আর্দ্র অন্ধকার মনের ভিতর হইতে কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে, তুমি আমাকে উদ্ধার করিয়া লইয়া যাও। কঠিন মায়া, গভীর নিদ্রা, নিষ্ফল স্বপ্নের সমস্ত দ্বার ভাঙিয়া ফেলিয়া তুমি আমাকে ঘোড়ায় তুলিয়া তোমার বুকের কাছে চাপিয়া ধরিয়া বনের ভিতর দিয়া পাহাড়ের উপর দিয়া নদী পার হইয়া তোমার সূর্যালোকিত ঘরের মধ্যে আমাকে লইয়া যাও। আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। আমি কেমন করিয়া উদ্ধার করিব? আমি এই ঘূর্ণমান পরিবর্তমান স্বপ্ন প্রবাহের মধ্য হইতে কোন পঞ্চমান কামনা সুন্দরীকে তীরে টানিয়া তুলিব? তুমি কবে ছিলে? কোথায় ছিলে হে দিব্যরূপিণী? এমন সময় হঠাৎ সেই পাগলা মেহের আলী চিৎকার করিয়া উঠিল, তফাত যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। চাহিয়া দেখিলাম সকাল হইয়াছে। চাপরাশি ডাকের চিঠিপত্র লইয়া আমার হাতে দিল এবং পাচক আসিয়া সালাম করিয়া জিজ্ঞাসা করিল, আজ কিরূপ খানা প্রস্তুত করিতে হইবে? আমি কহিলাম, না, আর এই বাড়িতে থাকা হয় না। সেই দিনই আমার জিনিসপত্র তুলিয়া আপিস ঘরে গিয়া উঠিলাম। আপিসের বৃদ্ধ কেরানি গরিব খা আমাকে দেখিয়া ঈষৎ হাসিল। আমি তাহার হাসিতে বিরক্ত হইয়া কোনো উত্তর না করিয়া কাজ করিতে লাগিলাম। যত বিকাল হইয়া আসিল ততই অন্যমনস্ক হইতে লাগিল। মনে হইতে লাগিল এখন কোথায় যাইবার আছে। আমি কলম ছুড়িয়া ফেলিয়া বৃহৎ খাতা বন্ধ করিয়া তৎক্ষণাৎ টমটম চড়িয়া ছুটিলাম। দেখিলাম টমটম ঠিক গধূলি মুহূর্তে আপনি সেই পাষাণ প্রাসাদের দ্বারের কাছে গিয়া থামিল। দ্রুতপদে সিঁড়িগুলি উত্তীর্ণ হইয়া ঘরের মধ্যে প্রবেশ করিলাম। আজ সমস্ত নিস্তব্ধ। অন্ধকার ঘরগুলি যেন রাগ করিয়া মুখ ভার করিয়া আছে। অনুতাপে আমার হৃদয় উদ্বেলিত হইয়া উঠিতে লাগিল। কিন্তু কাহাকে জানাইব, কাহার নিকট মার্জনা চাহিব, খুঁজিয়া পাইলাম না। আমি শূন্য মনে অন্ধকার ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। ইচ্ছা করিতে লাগিল একখানা যন্ত্র হাতে লইয়া কাহাকে উদ্দেশ্য করিয়া গান গাহি, বলি, হে বন্ধি,
যে পতঙ্গ তোমাকে ফিরিয়া পালাইবার চেষ্টা করিয়াছিল, সে আবার আবার মরিবার জন্য আসিয়াছে। এবার তাকে মার্জনা করো, মার্জনা করো, তার দুই পক্ষ দগ্ধ করিয়া দাও, ভস্মসাৎ করিয়া ফেলো। হঠাৎ হঠাৎ উপর হইতে আমার কপালে দুই ফোঁটা অশ্রু জল পড়িল। সেদিন আড়ালি পর্বতের চূড়ায় ঘনঘোর মেঘ করিয়া আসিয়াছিল। অন্ধকার অরণ্য এবং সুস্থার মসীবর্ণ জল একটি ভীষণ প্রতীক্ষায় স্থির হইয়াছিল। জল স্থল আকাশ সহসা শিহরিয়া উঠিল এবং অকস্মাৎ একটা ঝড় শৃঙ্খল ছিন্ন উন্মাদের মতো পথহীন সুদূর বনের ভিতর দিয়ে আত্মচিৎকার করিতে করিতে ছুটে আসিল। প্রাসাদের বড় বড় শূন্য ঘরগুলো সমস্ত দ্বার আচ্ছাইয়া তীব্র বেদনায় হু হু করিয়া কাঁদিতে লাগিল। আজ বৃদ্ধগণ সকলেই আপিস ঘরে ছিল। এখানে আলো জ্বালাইবার কেউ ছিল। সেই মেঘাচ্ছন্ন অমাবস্যার রাত্রে গৃহের ভিতরকার নিকষ কৃষ্ণ অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট অনুভব করিতে লাগিলাম একজন রমণী পালঙ্কের তলদেশে গালিচার উপরে উপুড় হইয়া পড়িয়া দুই দৃঢ়বদ্ধ মুষ্টিতে আপনার আলুলায়িত কেশজাল টানিয়া ছিঁড়িতেছে। তাহার গৌরবর্ণ ললাট দিয়া রক্ত ফাটিয়া পড়িতেছে। কখনো সে শুষ্ক তীব্র অট্টহাস্যে হা হা করিয়া হাসিয়া উঠিতেছে, কখনো ফুলিয়া ফুলিয়া পাটিয়া পাটিয়া কাঁদিতেছে। দুই হস্তে বক্ষের কাঁচুরি ছিঁড়িয়া ফেলিয়া অনাবৃত বক্ষে আঘাত করিতেছে। মুক্ত বাতায়ন দিয়া বাতাস গর্জন করিয়া আসিতেছে এবং মুষলধারে বৃষ্টি আসিয়া তাহার সর্বাঙ্গ বিষিক্ত করিয়া দিতেছে। সমস্ত রাত্রি ঝড় থামে না। আমি নিষ্ফল পরিতাপে ঘরে ঘরে অন্ধকারে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। কেহ কোথাও না, কাহাকে সান্ত্বনা করিব? এই প্রচন্ড অভিমান কাহার? এই অশান্ত আজ্ঞে কোথা হইতে উত্থিত হইতেছে? পাগল চিৎকার করিয়া উঠিল, তফাত যাও, তফাত যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। দেখিলাম ভোর হইয়াছে এবং মেহের আলী এই ঘোর দুর্যোগের দিনেও যথা নিয়মে প্রাসাদ প্রদক্ষিণ করিয়া তাহার অভ্যস্ত চিৎকার করিতেছে। হঠাৎ হঠাৎ আমার মনে হইল হয়তো ওই মেহের আলীও আমার মতো এক সময়ে এই প্রাসাদে বাস করিয়াছিল। এখন পাগল হইয়া বাহির হইয়াও এই পাষাণ রাক্ষসের মোহে আকৃষ্ট হইয়া প্রত্যহ প্রত্যুষে প্রদক্ষিণ করিতে আসে। আমি তৎক্ষণাৎ সেই বৃষ্টিতে পাগলের নিকট ছুটিয়া গিয়া তাকে জিজ্ঞাসা করিলাম, মেহের আলী, মেহের আলী, क्या छूटा है, क्या? সে আমার কথায় কোনো উত্তর না করিয়া আমাকে ঠেলিয়া ফেলিয়া অজগরের কবলের চতুর্দিকে ঘূর্ণমান মহাবিষ্ট পক্ষীর ন্যায় চিৎকার করিতে করিতে বাড়ির চারিদিকে ঘুরিতে লাগিল। কেবল প্রাণপণে নিজেকে সতর্ক করিবার জন্য বারংবার বলিতে লাগিল, তফাত যাও, তফাত যাও, सब झूठ है, सब झूठ है, तफात जाओ, तफात जाओ, सब झूठ है, सब झूठ।